হ্যালো। ওকে, হয়েছে, শুরু হয়েছে না? ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের অনেকেরই একটা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছিল, সেটা হলো যে ফাইনাল প্রব যেহেতু সামনে, লং কেস লং কেস কিভাবে প্রেজেন্ট করা হবে। হ্যাঁ, একটা সেকেন্ড। ওকে, তো লং কেস কিভাবে প্রেজেন্ট করা হবে, ঠিক আছে। তো এই ব্যাপার নিয়ে মোটামুটি মোরলেস সবারই দেখা যায় একটা ঝামেলা থাকে। আর লং কেসের কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো দেখা যায় যে কখনোই আহ ওইভাবে ডিসকাস করা হয় না, তো যার কারণে লং কেসে খুব প্রবলেমই হয় সত্যি কথা বলতে। ঠিক আছে। আচ্ছা, একটা ওকে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা প্রবলেমই হয় সত্যি কথা বলতে। হ্যাঁ, ওকে। তো আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যে তোমরা কিভাবে কি করবা সেই হিসেবে, ঠিক আছে। তো আমি একদম অ্যাজ আ হোল ফাইনাল প্রফে ঢোকার পর থেকে ধরো কিভাবে লং কেস নিয়ে কথা বলা উচিত সেই সব নিয়ে আমি কথা বলবো আজকে, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস একটু খেয়াল করো, যখন তুমি ফাইনাল প্রফ দিবা, সাপোজ আমরা যখন দিছিলাম, আমাদের একদিনে মোটামুটি 12 জন করে পরীক্ষা দিত, ঠিক আছে। তো তোমরা যখন দিবা তখনও দেখা যাবে যে এরকমই 12 জন 15 জন করে পরীক্ষা দিবা। ইউজুয়ালি যে জিনিসটা হয় যে একটা টিচাররা দেখবা যে পরীক্ষার আগের দিন তোমাকে একটা আইডিয়া দিয়ে দেয় যে এই 15টা কেস থাকবে, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের বলে দিত যে পরের দিন অন্তত এই 15টা কেস থাকবে। তো সাপোজ মেডিসিন নিয়ে যদি আমি কথা বলি, এই 15টা দিনের মধ্যে তুমি দেখবা 15টা কেসের মধ্যে তুমি দেখবা অ্যাটলিস্ট 3টার মতো স্ট্রোক থাকে, ঠিক আছে। 2টা বা 3টা ক্রনিক লিভার ডিজিজ থাকতে পারে। ধরো 2টা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, 2টা সিওপিডি থাকে, 2টা টিবি থাকে। হুম। উম, তারপরে ধরো তোমার 2টা ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকে, ঠিক আছে। আহ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে, কয়টা হয়? 10 12 14, তো 14টা হয়ে গেছে। আরেকটা ধরো অ্যাটিপিক্যাল থাকে, সাপোজ ঢাকা মেডিকেলে কোনোদিন কেস না পাইলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস দিত, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে অনেক মেডিকেলে আমি শুনছি যে পেপটিক আলসার ডিজিজ দেয়, যদিও ঢাকা মেডিকেলে এটা কখনোই দিত না। হ্যাঁ, তো এরকম ভাবে তোমাকে মানে তুমি জেনে যাবা যে আমাকে এই কয়েকটা কেসের উপর আমাকে পরীক্ষা দিতে হবে। তো এর মধ্যে যত কেস আছে এর মধ্যে দেখা যায় যে বলা হয় যে স্ট্রোক অথবা সিএলডি এগুলোকে বলা হয় একদম হলমার্ক, মানে এগুলো সবচেয়ে বেশি থাকতো। তো আমরা যখন পরীক্ষা দিছি, আমরা আসলে কোভিড এর টাইমে পরীক্ষা দিছি, তো যার কারণে আমাদের মানে রেসপিরেটরি ডিজিজ নিয়ে খুব বেশি স্যাররাও না দেওয়ার চেষ্টা করতেন। সাপোজ সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমা এগুলো যেহেতু এটা কোভিড এর কারণে কফটা হয়েছে নাকি তোমার অ্যাকচুয়ালি ব্রঙ্কিয়াল অ্যাজমা খারাপ হয়েছে অথবা সিওপিডি খারাপ হয়েছে সেটা বোঝা যাইতো না, তো যার কারণে আমাদের কিন্তু দেখা গেছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি কম দেওয়া হইতো। বাট এখন যেহেতু কোভিড এর সে প্রবলেমটা নাই, তোমরা জেনে যাবা যে কোন মেডিকেলে কোনটা দিচ্ছে। বা প্রফের আগে এক সপ্তাহে তুমি যদি ওয়ার্ডে রাউন্ড দাও, তুমি দেখবা যে আচ্ছা ব্রঙ্কিয়াল অ্যাজমার কেস মনে হয় বেশি অথবা সিওপিডির কেস মনে হয় বেশি। তোমরা যেহেতু মোটামুটি মাঝে মাঝে একটা সময় পরীক্ষা দিবা, তো শীতকালে দেখা যায় প্রচুর সিওপিডি পাওয়া যায়। হ্যাঁ, তোমরা যেহেতু মাঝে মাঝে সময় পরীক্ষা দিবা, তো বলা যায় যে স্ট্রোক, সিএলডি, তারপরে টিবি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এগুলো তোমরা প্রিডমিনেন্ট কেস পাবা। ওকে, আচ্ছা। তো প্রথম কথা হলো স্যাররা জানাই দিবে কি কি লং কেস আছে, এবং পরীক্ষার দিন তুমি যখন ঢুকবা, ঢোকার পরেই তোমার অ্যাটলিস্ট আইডিয়া হয়ে যাওয়া উচিত যে এইটা এই কেস। ওকে, আচ্ছা। আমরা যেদিন পরীক্ষা দেই, ধরো আমরা ধরো এই জায়গা ছিল একটা বোর্ড ভাইবা। হ্যাঁ, এই জায়গাতে ছিল বোর্ড ভাইবা, এখানে দরজা ছিল, এই দরজা দিয়ে আমাদের ঢোকায়। ঢোকানোর পরে আমরা মানে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত তোমার বোর্ড ভাইভাতে যায় খাতা নিতে হইতো আর কি। তো খাতার মধ্যে সাপোজ তোমার খাতার মধ্যে নাম্বারিং করা থাকবে যে 3 4 5, তো তুমি ওই বেডের সাথে নাম্বারিং করো, তোমাকে বলবে তাহলে তুমি অমুক বেডে চলে যাও, ঠিক আছে। তো এইখানে ধরো পেশেন্টদের বেড থাকে, এখানে বেড, এখানে বেড, এখানে বেড, এখানে বেড। হ্যাঁ, এগুলো পেশেন্টদের বেড থাকে। আমার খেয়াল আছে যে আমরা যখন যাই, সো বাই দেন ধরো দরজা দিয়ে ঢুকলাম, ঢোকার পর এখান থেকে যে যাচ্ছি, তো আমাদের দিন বললাম 12টা কেস ছিল, 12টা কেসের মধ্যেই
ধরো 8টা বা 9টা কেস জাস্ট পেশেন্টের চেহারা দেখে মোটামুটি বলে দেওয়া যেত, বা আমি অ্যাটলিস্ট বলতে পারতাম যে আচ্ছা এই ডায়াগনোসিস মনে হয় এইটা। ধরো এই যে তোমাদের লিস্ট দেখাইলাম, ঠিক আছে, এই যে ধরো তো তোমাদের লিস্ট দেখাইলাম যে এই 12টা লং কেস দিবে, ঠিক আছে। ধরো একটা পেশেন্ট শুয়ে আছে, দেখতে খুব মানে ওয়ারিডসাম, হ্যাঁ, বা তুমি দেখে মনে হচ্ছে যে এক পাশ নাইতে পারতেছে না, তো ডায়াগনোসিস স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোক ছাড়া এখানে আর কোনো কিছু অ্যাটলিস্ট ফাইনাল প্রফে দেওয়ার সুযোগ নেই। একটা পেশেন্টের পেট ফুলে আছে, হ্যাঁ, ডায়াগনোসিস সিএলডি। এটা এখানে তোমার আর কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। পেশেন্ট লিন এন্ড থিন, দেখতে মনে হচ্ছে যে শ্বাস নেওয়ার সময় কষ্ট হচ্ছে, মানে এক্সট্রা যে রেসপিরেটরি মাসেল আছে সেগুলো অ্যাক্টিভেটেড, দ্য ডায়াগনোসিস সিওপিডি। ঠিক আছে, পেশেন্ট ধরো বসে আছে, তুমি একটু স্ট্রংলি খেয়াল করে দেখতেছো যে তার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, এক পাশ বেশি নড়ে আরেক পাশ কম নড়ে, ডায়াগনোসিস আইদার টিবি অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। পেশেন্টের এইচ কম, শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা। ঠিক আছে, দিস আর লাইক ভেরি রাফ আইডিয়া, এবং তুমি যত পেশেন্ট দেখবা তোমার অ্যাটলিস্ট এই আইডিয়াটা হয়ে যাবে যে হ্যাঁ আমার ডায়াগনোসিস আই ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে ফার্স্ট কথা হলো, একদম একদম ফার্স্ট আইডিয়া হলো যে আমি জেনে যাব যে আমার কি কি লং কেস পরীক্ষার হলে দিচ্ছে। এগুলো যদি কেউ মানে কোনো মেডিকেলে না বলে থাকে, তুমি রেজিস্ট্রারদের গুতাবা যে স্যার কালকে কি দিবেন, কালকে কি দিবেন। ঠিক আছে, তো ওনারা তোমাকে ডিরেক্ট পেশেন্টের নাম্বার না বললেও এরকম একটা ক্লু দেয় যে স্ট্রোক 3টা থাকতে পারে, সিএলডি 2টা থাকতে পারে। হ্যাঁ, তো তোমার ফার্স্ট কাজ হলো এই জিনিসটা জেনে যাওয়া, এবং তুমি যখন পেশেন্টের কাছে যাচ্ছ তুমি হাঁটতে হাঁটতে তুমি যেন এই জিনিসটা দেখে ফেলো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এটা হলো একদম প্রথম কথা যে আমরা ফার্স্ট এই কাজটুকু করব। তারপরে কাজ কি? তারপরে কাজ হলো তোমাদের ধরো তুমি পেশেন্টের কাছে গেলা, যাওয়ার পরে কিছু কাজ আছে। যাওয়ার পরে কাজ হলো তুমি সাপোজ মেডিসিন যেদিন পরীক্ষা দিতে যাবা, মেডিসিনের 3টা টোটাল বোর্ড পাইবা। ঠিক আছে, টোটাল 3টা বোর্ড পাইবা। হ্যাঁ, তো 3টা বোর্ড পাইবা কিন্তু আসলে কম না, যথেষ্ট। আমাদের সময় যেমন আমি ছিলাম মানে পুরো বাংলাদেশে আমার রোল 1 ছিল। আমাদের সময় কোনো এক কারণে অ্যালফাবেটিক্যালি রোল করা হয়, তো আমার নামের শুরুতে 2টা এ ছিল, তো আমি রোল 1 হয়ে গেছিলাম। তো আমি পেশেন্টের পাশে যাওয়ার পরে আমি কিন্তু জানতেছি যে উইদিন 1 মিনিট অথবা 2 মিনিট আমার ডাক পড়বে যে রোল 1 বোর্ড ভাইভা দিতে আসো। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসই হবে। সাপোজ একদিনে যদি রোল 1 থেকে 12 পরীক্ষা দেয়, তাহলে দেখো রোল 1 হইলো একটা বোর্ডে যায়, রোল 5 হইলো একটা বোর্ডে যায়, আরেকটা মানে রোল 8 বা 9 থার্ড বোর্ডে যায়। ঠিক আছে, এরকম 3জন 3 বোর্ডে চলে যায়। সো হঠাৎ করে মেডিসিন দেখবা হঠাৎ করে একটা রোলার কোস্টার শুরু হয়ে গেছে, এবং তুমি আসলে খেয়ে হারায় ফেলবা। ঠিক আছে, তাহলে তুমি যদি প্রথম দিকে হও যে ভাই আমার রোল একদম প্রথম দিকে, তোমার পেশেন্টের কাছে যায় কোনো কিছু করারই দরকার নেই, কারণ তুমি জানো উইদিন 1 to 2 মিনিটস তোমার ডাক পড়বে। তো পেশেন্টের সাথে হিস্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে ভাই আমি তাহলে করবোটা কি? তোমার কাজ হইলো হিস্ট্রি নিতে গেলে এবং এটা সাজাইতে গেলে তোমার একটু চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, যে আমি কি লিখবো না লিখবো, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করতে হয়। তো তুমি বোর্ড ভাইভাটা তো তোমার জন্য ক্রুশাল, এবং দুই চিন্তার যদি তুমি মাঝে থাকো তোমার একটা থ্রোট ব্লক হবে, তো তোমার জন্য বিপদ। তো তুমি কি করবা? তোমার কাজ হলো সাপোজ তোমার যদি রোল প্রথম দিকে হয়, তুমি জানতেছো, তুমি প্রথমে যাই পেশেন্টের সামনে বসবা, বসে খুবই অভদ্রভাবে তুমি খাতার মধ্যে লং কেসের প্রোফর্মা লেখা টান দিয়ে শুরু করবা। মানে এই যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, কিচ্ছু পেশেন্টের নেম বয়স, এখানে সেক্সটা শুধু লিখতে পারো, রিলিজিয়ান মোটামুটি সবারই মুসলিম থাকে। ঠিক আছে, খুব বয়স্ক হলে ম্যারিড লিখে দিও। ঠিক আছে, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, মানে প্রোফর্মা, পেশেন্টের পার্টিকুলার্স লিখলা, হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, জাস্ট পয়েন্টার নাম লিখলা, মানে একদম জেনারেল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন পর্যন্ত পুরো প্রোফর্মা লিখে ফেলবা। ঠিক আছে, তোমার এখন পর্যন্ত কিচ্ছু করার দরকার নেই, তুমি কিচ্ছু খুঁজতে যাবা না। ঠিক আছে, কারণ যে কোনো সময় তোমার বোর্ড ভাইভা আসবে, তোমার ডাক পড়বে, তখন তুমি বিপদে পড়ে যাবা। ওকে, ফার্স্ট কথা হলো পেশেন্টের পাশে গেলা, পেশেন্টের পাশে যাওয়ার পরেই তুমি দেখলা যে আহ, তুমি প্রোফর্মা লেখা শুরু করছো। যদি তোমার রোল প্রথমে হয়, যদি তুমি দেখো যে তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার কোনো বোর্ডে ডাকা হবে, ঠিক আছে, মানে তোমার রোল সাপোজ 4, তো তুমি রোল 1 যাবে, 2 যাবে, 3 যাবে, তারপর লাস্টে তুমি যাবা, তো তুমি আধা ঘন্টার মতো সময় পাবা। ইয়েস, তখন তুমি লং কেসে ঢুকতে পারো। প্রোফর্মা লিখতে কতটুকু সময় লাগা উচিত? নট মোর দেন 10 মিনিটস, নট মোর দেন 5 মিনিটস অ্যাকচুয়ালি। এটা একদম টান দিয়ে লিখবা। ঠিক আছে, আমাদের সময় আমার খেয়াল আছে ধর আমার প্রথম মনে হয় 5 মিনিটেই প্রোফর্মা লেখা হয়ে গেছিল। ওকে, আচ্ছা, নেক্সটে আসো। তোমাদের আমি স্লাইডে একটা পয়েন্ট লিখছি যে গেট দ্য ডায়াগনোসিস রাইট উইদিন দ্য ফার্স্ট 2 মিনিট, মানে গেট দ্য ডায়াগনোসিস রাইট উইদিন দ্য ফার্স্ট 2 মিনিটস। ঠিক আছে, ধরো তুমি একটা পেশেন্টের কাছে গেলা, বাবা আপনার কি সমস্যা? পেশেন্ট হাবিজাবি দেখবা অসংখ্য কথা বলে। ঠিক আছে, কিন্তু তুমি তো জানো তোমার লং কেস এর বাইরে কিছু না।
বাই নাও তুমি একটা জিনিস খেয়াল করো, এই ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, টিবি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো সব কোন সিস্টেমের ডিজিজ? এগুলো সব হলো রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। সিএলডি হলো হেপাটোবিলিয়ারি সিস্টেমের, স্ট্রোক হলো নার্ভাস সিস্টেমের, ঠিক আছে? তো বাই নাও তুমি সিস্টেম ডায়াগনোসিস করা শিখে গেছো, যে পেশেন্টের পাশে বসলেই বা পেশেন্টের পাশে দাঁড়াইলেই তুমি অ্যাটলিস্ট জানো যে ভাই আমি এই সিস্টেম নিয়ে আই এম ডিলিং উইথ। ধরো আমি পাইলাম স্ট্রোক, হ্যাঁ, ধরো আমি পাইলাম স্ট্রোক, আমার কাজ কি? আমার কাজ হলো প্রথমে পেশেন্টকে বলা, বাবা আপনার কি সমস্যা? সে দেখবা তোমাকে বিরাট কাহিনী বলা শুরু করবে, ঠিক আছে? সে ও, আগের দিন রাত্রে খাইছে, পরিবারের সাথে খাইছে, সে ভালো ছিল, খেতে কাজ করতে গেছে, খেতেও ভালো ছিল, তারপরে সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, হাসপাতালে গেল, এই হাবিজাবি অনেক ঘটনা বলা শুরু করবে। তুমি প্রথম কাজ হলো তুমি একদম ক্লিন কাট ডায়াগনোসিসে ঢুকবা, যে আর ইউ ডিলিং উইথ স্ট্রোক অর নট, ঠিক আছে? স্ট্রোক ডায়াগনোসিস করা একদম লিটারালি ডাল ভাত। তো স্ট্রোকের মেইন কাজ হলো পেশেন্ট, মানে পেশেন্ট ধরো শুয়ে আছে, তোমার কাজ হলো বাবা কি সমস্যা, অনেক কথা বলা শুরু করবে। আচ্ছা বাবা, ঠিক আছে আপনার কথা শুনলাম, বলুন তো বাবা আপনার কোন পায়ের সমস্যা, ডান পা না বাম পা? ঠিক আছে, ডান পা না বাম পা, এটা দেখলা, দেখলা যে ডান পা। স্ট্রোক ডায়াগনোসিস করার জন্য ডেভিডসনে লেখা, তুমি যদি একটা হার্ট সাইন বলো যে ভাই আমি একটা টেস্ট করে দেখতে চাই, তাহলে এটা বলা হয় প্লান্টার। তুমি স্ট্রোক ডায়াগনোসিস করে নেক্সট কাজ হলো তুমি প্লান্টার দেখবা। প্লান্টার কি পাবা? স্ট্রোকে প্লান্টার এক্সটেন্সর পাবা। ধরো তুমি দেখলা রাইট সাইডে প্লান্টার এক্সটেন্সর, ঠিক আছে, রাইট সাইডে প্লান্টার এক্সটেন্সর, তাহলে তোমার ডায়াগনোসিস সাজানোর অনেকটা কাছাকাছি চলে গেলা। নেক্সট তুমি দেখবা এটা কি হেমিপ্যারেসিস নাকি হেমিপ্লেজিয়া, মানে মাসেল পাওয়ার কত, মাসেল পাওয়ার কি অ্যাবসলিউট জিরো নাকি মাসেল পাওয়ার তোমার 1 2 3 4 মানে যা আছে। তো স্ট্রোকে ইউজুয়ালি হেমিপ্যারেসিস হয়, মাসেল পাওয়ার। তো বলবা যে বাবা ডান পাতা নাড়ান তো দেখি, তো সে যদি একটু হইলেও নাড়াইতে পারে, ইভেন ফ্লিকারিং অফ মুভমেন্ট থাকে, তাহলে ডায়াগনোসিস হলো হেমিপ্যারেসিস। নেক্সট কাজ হলো স্ট্রোকের সাথে অনেক সময় ফেশিয়াল নার্ভ পলসি থাকে, তো নেক্সট কাজ হলো তুমি ফেশিয়াল নার্ভ পলসিতে যাবা, ঠিক আছে, যে ফেশিয়াল নার্ভে কোনো সমস্যা আছে কিনা। ফেশিয়াল নার্ভে দেখা যায় না, ফেশিয়াল নার্ভে কোনো সমস্যা নেই, তা তোমার ডায়াগনোসিস কিন্তু ফার্স্ট মিনিটেই তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? কি কাজ হয়ে গেছে? তুমি স্ট্রোক পাচ্ছ, তাহলে তোমার ডায়াগনোসিস হলো রাইট সাইডেড হেমিপ্যারেসিস, ঠিক আছে, স্ট্রোক উইথ রাইট সাইডেড হেমিপ্যারেসিস, ঠিক আছে, ডায়াগনোসিস ডান। আচ্ছা, এখন স্ট্রোক ডায়াগনোসিস করে আমি আবার বলছি ইজ ভেরি ইজি, হ্যাঁ। তো এখন আসো, তুমি পেশেন্টের কাছে গেলা, বাবা কি সমস্যা? শ্বাসকষ্ট। যখনই শ্বাসকষ্টতে পড়ে যাবা, তুমি তুমি একটা বড় চ্যাপ্টারে আটকে গেছো, ইজ ইট ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইজ ইট সিওপিডি, ইজ ইট টিবি, ইজ ইট ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে? আবার বলি, ফাইনাল প্রফে কোনোদিন ডায়াগনোসিস রাইট হওয়া ইজ নট নেসেসারি, ঠিক আছে? তুমি মোটামুটি তোমার যেটা মনে হয় সেটা প্রেজেন্ট করতে পারলেই হইলো, ঠিক আছে? আমি হলে কি করতাম, সাপোজ একটা পেশেন্ট পাইছি, পেশেন্ট পায়, পেশেন্ট কাছে আমার মনে হচ্ছে সিওপিডি, পেশেন্ট লিন এন্ড থিন, এক্সট্রা রেসপিরেটরি মাসেল গুলো খুব কাজ করতেছে। আমি পেশেন্টের কোনো হিস্ট্রি না নিয়ে আমি প্রথম যে কাজটা করতাম, পেশেন্টের বুকে স্টেথো রাখতাম, ঠিক আছে, পেশেন্টের বুকে স্টেথো রাখতাম। তো পেশেন্টের বুকে স্টেথো রেখে আমি যদি দেখি যে ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, পেশেন্টের হিস্ট্রি ফ্রম দ্যাট পয়েন্ট ফরওয়ার্ড আমার কাছে ইজ নট নেসেসারি অর নট ইম্পর্টেন্ট, আমি ডায়াগনোসিস সিওপিডি কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, পেশেন্টের বুকে স্টেথো রাখলাম, স্টেথো রেখে দেখলা এক পাশে ব্রেথ সাউন্ড পাও না, এক পাশে ব্রেথ সাউন্ড পাও না, তাহলে আইদার টিবি অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন তুমি হিস্ট্রিতে যাও, যে ফিভারের হিস্ট্রি আছে কিনা, ব্রেথলেসের হিস্ট্রি আছে কিনা। মোদ্দা কথা হলো, তুমি যখনই যাবা, তুমি দেখবা যে তুমি দেখবা যে তোমার ডায়াগনোসিস উইদিন 1 মিনিট তুমি ইয়ে করতেছো কিনা, মানে কনফার্ম হইতে পারতেছো কিনা। অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সাপোজ এক ডায়াগনোসিস নিয়ে পেশেন্টকে সোজা লাইনে হাঁটা শুরু করে, যে ভাই আমার মনে হচ্ছে সিওপিডি, হিস্ট্রি নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, আগাইতে থাকি আগাইতে থাকি আগাইতে থাকি, 10 মিনিট ওয়েট, মানে 10 মিনিট 12 মিনিট নষ্ট করে ফেলার পরে আমি দেখি, যখন এক্সামিনেশনে যাই দেখি পেশেন্টের সিওপিডির কোনো ফিচারই নাই। এটা কিন্তু একদম হিউজ নেগেটিভ পয়েন্ট। এবং ফাইনাল প্রফেসর স্যাররা হিস্ট্রি নিয়ে এত বেশি গুতায় না, তুমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারলে ইটস ওকে, মানে পেশেন্টের সাথে অ্যাটলিস্ট ক্রস চেক করে না, বাট তারা সবাই ক্লিনিশিয়ান, ঠিক আছে? তো তোমার যদি মানে পেশেন্টের ক্লিন কাট সিওপিডির হিস্ট্রি থাকে, বাট স্যার যখন বুকে স্টেথো রেখে ভেসিকুলার উইথ প্রলংড এক্সপ্রেশন পাবে না, তোর এক পাশে দেখতেছে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট, মানে প্লুরাল এফিউশনের মতো, তুমি হিস্ট্রি যত সুন্দরই হোক না কেন, স্যার কোনোদিন ওটা সিওপিডি দিয়ে মানবে না, ঠিক আছে? পেশেন্ট যদি বলে যে আমি স্মোকার ছিলাম, স্যার আমার প্রতি বছর বছর এরকম কাশি হয়, তাও স্যার মানবে না, দুনিয়ার কোনো স্যার মানবে না, ঠিক আছে? তাহলে মাথায় রাখো, হিস্ট্রি থেকে মোর ইম্পর্টেন্ট হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওকে? এবং তুমি প্রথমে পেশেন্টের প্রেজেন্টিং ইলনেস শুনবা, শুনে তোমাকে বুঝতে হবে যে তুমি কোনটার ভিতর ঢুকবে, ইজ ইট ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইজ ইট সিওপিডি, ইজ ইট টিবি, ইজ ইট ব্রঙ্কিয়াল কার্সিনোমা। নেক্সট হইলো 1 মিনিট 2 মিনিটের মধ্যে তোমার পেশেন্টের এক্সামিনেশনে যেতে হবে,
যে তোমার ডায়াগনোসিসটা কনফার্ম হওয়ার জন্য, ঠিক আছে? আমি বলতেছি না পুরো সিস্টেমিক এক্সামিনেশন করে ফেলো, বাট তুমি আগে ডায়াগনোসিসটা উইদিন 1 মিনিট গেট দ্যাট রাইট, ঠিক আছে? আমরা যেহেতু কোভিড এর টাইমে পরীক্ষা দিছিলাম, তো আমাদের একটু কেসের একটু সংকট ছিল, ইভেন ঢাকা মেডিকেলেরও কেসের সংকট ছিল, ঠিক আছে? তো আমাদের রেজিস্ট্রার স্যার যেদিন বলে আর কি যে 12টা লং কেসের লিস্ট দেয়, তো 12টা লং কেসের মধ্যে 12টাই ছিল খুবই টিপিক্যাল। স্যার 13 নম্বরে একটা লিস্ট দিছিল, 13 নম্বর লিস্টটা ছিল হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে? স্যার দিছে হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ। তো হিমোলাইটিক অ্যানিমিয়া দেওয়ার পরে তো ইট ওয়াজ লাইক ট্রিকি। আমরা তখন মানে স্যারকে মেসেজ দেওয়া শুরু করছি যে স্যার হিমোলাইটিক অ্যানিমিয়া তো জীবনে নাম শুনি নাই, কোনো বইয়ে নাই, হ্যাঁ, তো স্যার এটা কি করব? তো তখন স্যার বললো যে এটা আমরা আমরা দেওয়ার চেষ্টা করব না, বাট যদি একদমই কেস না পাই, আমার তো লং কেস দিতে হবে, তখন আমি দিব, ঠিক আছে? আচ্ছা, তো এটা স্যার তখন আমাদের বলছিল, হ্যাঁ। আচ্ছা, তো আমি যখন এই যে ফাইনাল প্রপ দিতে বসি, তা আমার পেশেন্টটা ছিল একটা ফিমেল ইন হার 30s, 32 বা 3 এরকম বয়স। তো আমি ওনার পাশে বসার পরেই আহ আমি জিজ্ঞেস করলাম, মা আপনার কি সমস্যা? উনি আমাকে প্রথম কথায় যেটা বলছে যে পায়খানার সাথে রক্ত যায়, এতটুকুই বলছে, ঠিক আছে, পায়খানার সাথে রক্ত যায়। তো আমার তখনই মানে এটা কিন্তু লাইক 10 সেকেন্ডের কথা, মানে প্রথম যাই নাম টাম কিছু জিজ্ঞেস করি নাই, মা আপনার কি সমস্যা, পায়খানার সাথে রক্ত যায়। তারপরে আমি বললাম ও আচ্ছা, বলে আমি অ্যানিমিয়াটা দেখলাম, পেশেন্ট অ্যানিমিক, মোটামুটি সিভিয়ারলি অ্যানিমিক। তারপরে আমি বললাম মা একটু শান্ত, আপনাকে একটু দেখি, হ্যাঁ। এই কথাটা বলার পরে আমি স্প্লিনে হাত দিলাম, দেখলাম স্প্লিন আমার হাতে লাগতেছে, ঠিক আছে? তাহলে পেশেন্ট অ্যানিমিক, স্প্লিন বড়, আমি মানে ততক্ষণে বুঝে গেছি ওই যে কেসটা দেওয়ার কথা ছিল না সেটা আমাকে দিয়ে বসছে, হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, তাহলে এই কথাগুলো কেন বললাম? আমি পেশেন্টের হিস্ট্রি বাই দেন আমি হিস্ট্রিতে ঢুকিও নাই, ঠিক আছে? জাস্ট উইদিন 1 মিনিট আমার ডায়াগনোসিস অ্যাটলিস্ট কনফার্ম হয়ে গেছে যে আই এম ডিলিং উইথ হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, তোমাকেও এই কাজটা করতে হবে। তোমার মনে হচ্ছে সিওপিডি, পেশেন্টের হিস্ট্রি পরে নাও, তুমি আগে বুক টেস্টে তো বসাও। তোমার মনে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আগে স্টেতে বসো। তোমার মনে হচ্ছে সিএলডি, অ্যাসাইটিস তো দেখলেই বোঝা যায়, তার অ্যাসাইটিস একটু টেস্ট করো, স্প্লিনটা দেখো হাতে লাগে কিনা। তোমার মনে হচ্ছে এটা স্ট্রোক, তুমি প্রথমেই হলো প্লান্টারটা দেখবা, ঠিক আছে? তোমার মনে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা অথবা টিবি, তুমি দেখো একপাশে, টিভিতে তো ধরো ইউজুয়ালি প্লুরাল ইফিউশন নিয়ে আসে, তো পেশেন্টকে জাস্ট শোয়াই বলো বাবা শ্বাস নেন, এক পাশে দেখবা চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড, তোমার ডায়াগনোসিস তখনই হয়ে গেছে ইউর ডিলিং উইথ টিবি অর ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তারপরে হিস্ট্রি তোমাকে বাকিটা গাইড করবে। তাহলে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে উইদিন দ্য ফার্স্ট মিনিট তুমি যেন গেট দ্য ডায়াগনোসিস রাইট। ওকে, এটা এটা যেন একদম মাথায় থাকে, ঠিক আছে? নেক্সট কথা হলো ডোন্ট লুক ফর নিডলস ইন দ্য হেইস্ট্যাকস। এটা মানে কি? এটা মানে হলো যে পেশেন্টের অসংখ্য কোমরবিড কথাবার্তা থাকতে পারে, ঠিক আছে? ধরো তোমাদের ফাইনাল প্রফে তোমরা মানে তোমরা একটা সিঙ্গেল ডিজিজ নিয়ে ডিল করবা, ঠিক আছে? ধরো পেশেন্টের সাথে হাইপার টেনশন আছে, এটা তোমার তোমার দেখার বিষয় না, ঠিক আছে? পোস্ট গ্রাজুয়েশনে ইউজুয়ালি ডাবল ট্রিপল কেস নিয়ে ডিল করা হয়, তোমাদের ক্ষেত্রে এরকম না। তোমাদের একটা সিঙ্গেল ডিজিজ বলে, ধরো স্ট্রোক, দ্যাটস ইট, স্ট্রোক মানে স্ট্রোক উইথ রাইট সাইডের হেমিপ্যারাসিস অথবা স্ট্রোক উইথ লেফট সাইডের হেমিপ্যারাসিস, এতটুকুই, এর বাইরে তোমাদের কিছু না, ঠিক আছে? ধরো একটা 70 বছরের লোক তুমি পাইলা সিওপিডি, হ্যাঁ। একটা 70 বছরে এমনি ডিজেনারেটিভ কন্ডিশনে তার অ্যাওর্টিক স্টেনোসিস থাকতে পারে। তো তুমি যখন সিস্টেমিক এক্সামিনেশন করতে যাবা, প্রিকর্ডিয়াম তো তোমাকে করতে হবে। তোমার মনে হইলো যে ভাইয়া প্রিকর্ডিয়াম একটা মারমার আছে, ঠিক আছে? তুমি খুব ভালো হইলে যে ইয়েস ইউ মাইট, তুমি অ্যাওর্টিক স্টেনোসিসটা পেতে পারো, বাট এটা খুঁজতে যাওয়া তোমার জন্য মানে একটা হিউজ নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে? এটা খুঁজতে যাওয়া তোমাদের একটা হিউজ নেগেটিভ পয়েন্ট, এটা কখনোই তুমি খুঁজতে যাবা না। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে ইউ মানে কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে? বেশি পেঁচাইতে যাবো না, বেশি কথা লিখতে যাবো না, এটা বিরাট একটা নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, আমার মেডিসিন তো বললাম যে আমার অ্যাকিউট হিমোলাইটিক অ্যানিমিয়া ছিল, সার্জারিতে আমার লং কেস ছিল কার্সিনোমা অফ দ্য রাইট কোলন, হ্যাঁ, কার্সিনোমা রাইট কোলন। তো তুমি বলতে পারো যে ভাইয়া খুবই টিপিক্যাল কেস। ইয়েস, একটা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলাম বা মা কি সমস্যা, সে বলছে যে বাবা আমার এখানে একটা চাকা আছে, ঠিক আছে? তো চাকা মানেই ধরো রাইট আইলিয়াক ফসা ম্যাস, একটা 60 বছরের মহিলা, ডায়াগনোসিস কিন্তু তখনই হয়ে গেছে যে কার্সিনোমা রাইট কোলন। আর কি হইতে পারতো? আহ, তোমার ইয়ে হইতে পারতো, অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারতো, ঠিক আছে? তো আমি জিজ্ঞেস করলাম যে অ্যাপেন্ডিসাইটিসের কোনো পেইন আছে কিনা, সে বলেন নাই, ঠিক আছে? তো ওকে, একটা পেশেন্ট যখন নিজে বলে যে তার চাকা আছে, তার মানে চাকাটা থাকবে। ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করো, কার্সিনোমা রাইট কোলন আমি ডিল করতেছি। তো মহিলাকে আমি যখন হিস্ট্রির কথা জিজ্ঞেস করলাম,
তিনি আমাকে বলতেছে যে লাম্পটার হিস্ট্রি 6 মাসের হিস্ট্রি, মানে ক্লাসিক্যাল হিস্ট্রি, হ্যাঁ, 3 মাস ধরে, 3 থেকে 4 মাস ধরে একটা হিস্ট্রি দিচ্ছে ক্লাসিক্যাল। এই মহিলা তখন আমাকে বলতেছিল যে তার 4 to 6 মান্থস, হ্যাঁ, তো 4 to 6 মান্থস তার একটা পেইনের হিস্ট্রি আছে, ঠিক আছে। তো এইটা তখন আমি চিন্তা করলাম যে 4 to 6 মান্থস পেইন কেন, কার্সিনোমা রাইট কোলনে তো আসলে পেইন হয় না, তো 4 to 6 মান্থস পেইনটা কেন, তো পেইনটার কারণটা ছিল, তো এটা তখন ভাবলাম যে আচ্ছা এটাকে, যেহেতু কার্সিনোমা, এটা পেরিকোলাইটিস হয়তো ছিল, তো পেইনটাকে আমি পেরিকোলাইটিস হিসেবে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে উনি আবার আমাকে বলছে যে 2 ইয়ার্স আগে ওনার একটা সার্জারির হিস্ট্রি আছে, কোথায় আছে, এই রাইট আইলিয়াক ফসা রিজনে, ঠিক আছে, রাইট এলিয়াক ফসা রিজনে। কারণ আমি ইভেন দেন, মানে আমার নলেজ দিয়ে আমি সেটা তখন মিলাইতে পারি না যে 2 বছর আগে হিস্ট্রি কোর্স, মানে 2 বছর আগে অপারেশন হয়েছে, তাহলে কি অপারেশন করছে। যদি কার্সিনোমা রাইট কোলন 2 বছর আগেই হইতো, তাহলে কার্সিনোমা রাইট কোলনের অপারেশন নাম হলো রাইট হেমিকোলেক্টমি। হুম, তো ওই রকম বড় কোনো অপারেশনের কোনো চিহ্ন আমি দেখতেছিলাম না। তারপরে কথা হইলো, তাহলে তাহলে কি এটা রিকার করছে, রিকার যদি করে থাকে তাহলে এখানে কই, পেশেন্টের মেটাস্টাসিসের ফিচার কই, মেটাস্টাসিসের কোনো ফিচার নেই। তো আমি অনেক চিন্তা ভাবনা করেও আমি 2 বছরের আগে তার একটা সার্জারির যে হিস্ট্রি আছে, এটা আমি মিলাইতে পারি না, ঠিক আছে। যেহেতু আমি মিলাইতে পারি নাই, আমি সুন্দর মতো ওনার 2 বছর আগে যে সার্জারির একটা হিস্ট্রি ছিল, উনি যে আমাকে বলছে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাদ দিয়ে আমি সুন্দর করে প্রেজেন্ট করছি পেশেন্টের 4 থেকে 6 মাসের একটা হিস্ট্রি, এর মধ্যে পেইনটা একটু লঙ্গার হবে, পেইনটা 6 মাসের, 3 মাস ধরে লাম্প নিয়ে আসছে, সাথে পেশেন্টের মেলেনার হিস্ট্রি আছে, ঠিক আছে। তো একদম সুন্দর ক্লিন কাট কেস, ওয়েট লসের হিস্ট্রি, মানে তখন সাথে বলে দিছিলাম ক্লিন কাট কেস। তো দেখো একটা বিরাট পয়েন্ট, যেটা হলো পেশেন্টের সার্জারি হয়েছে, সেটা আমি স্কিপ করছি। কেন স্কিপ করছিলাম, কারণ আমি মিলাইতে পারিনি, ঠিক আছে। তো এটা এটা নিয়ে স্যাররাও এটা নিয়ে, মানে স্যাররা তো পেশেন্টকে ক্রস চেক করে না। তো পেশেন্টকে যখন ক্রস করতে গেছে, তখন আমি দেখলাম পেশেন্টের ওই, মানে জামা খোলা, মানে এক্সপোজ করার পরে আমি দেখলাম যে ওনার এখানে ম্যাকবার্নিস পয়েন্ট একটা টান দেওয়া ছিল আর কি, ঠিক আছে, ম্যাকবার্নিস পয়েন্টে ওই ইনসিশন ছিল। তো দেখো 60 বছরে কিন্তু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয় না, ঠিক আছে। আর উনি যে 2 বছরের হিস্ট্রি যা দিচ্ছিল, 2 বছর আগে অপারেশন হয়েছিল, ওনার বেসিক্যালি অ্যাপেন্ডিক্স এর অপারেশন হয়েছিল, হ্যাঁ, তো অ্যাপেন্ডিসেক্টমি হয়েছিল। তো অ্যাপেন্ডিসেক্টমি কেন হয়েছিল সেটা একটু বুঝো, যদি এটা আজকের টপিকের মধ্যে পড়ে না। ধরো রাইট কোলনে যখন কার্সিনোমা হয়, তখন কার্সিনোমাটা আস্তে আস্তে বড় হইতে হইতে সে অ্যাপেন্ডিক্সের লুমেনটাকে ব্লক করে দিতে পারে। তো অ্যাপেন্ডিক্সের লুমেনটাকে ব্লক করলে, যেহেতু অ্যাপেন্ডিক্সে কিছু ছোট ছোট সিক্রেশন হয়, যে সিক্রেশন গুলো কোলনে যায়, পায়খানার সাথে বের হয়ে যায়, এই সিক্রেশন গুলো অ্যাপেন্ডিক্সের যে সিক্রেশন, সেই সিক্রেশন গুলো অ্যাপেন্ডিক্সেই জমতে থাকে, ঠিক আছে। তো জমতে থাকলে তোমার এটা আলটিমেটলি স্টেসিস এনিওয়্যার ইন দ্য বডি, তোমাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। তো প্রথমবার যখন ওনার টিউমারের জন্য অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে একটা ফিচার আসছিল, সার্জন অ্যাপেন্ডিসেক্টমি করে দিচ্ছে, হ্যাঁ। বাট এটা অ্যাপেন্ডিসেক্টমি না 60 ইয়ার ইজ এ ভেরি ভেরি লাইক রেয়ার থিং, ঠিক আছে। তো এটা আমি চিন্তাও করি না, আমি মিলাইতে পারতেছিলাম না, তো তখন আমি এটা বলি নাই আর কি। ওকে, তো এরকম তুমি যদি দেখো যে কোনো কিছু খুব অ্যাটিপিক্যাল, কারণ পেশেন্টরা তো অনেক ডান বাম অনেক কথা বলে, তো আগে কি হয়েছে, পরে কি হয়েছে, সামনে কি হবে, হ্যাঁ, যদি মিলাইতে না পারো, ইটস বেটার টু স্কিপ, কারণ স্যাররা তখন এটা নিয়ে খুঁজে না, হ্যাঁ। সো ডোন্ট লুক ফর নিডলস ইন দ্য হেস্ট্যাক্স, এমন কোনো ফাইন্ডিং বলবা না যেটা তুমি এক্সপ্লেইন করতে পারবা না। ওকে, ধরো একটা পেশেন্টের সিএলডি, হ্যাঁ, সিএলডির পেশেন্টের কি হেপাটোমেগালি থাকে, অ্যান্সার হলো জিভে থাকে, ঠিক আছে। ইউজুয়ালি থাকে না, 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 কিন্তু থাকতে পারে যদি তোমার মেটাবলিক কজ হয়, মানে ফ্যাটি লিভারের কারণে যদি সিএলডি ডেভেলপ করে, যদি হিমোক্রোমাটোসিস হয়, যদি উইলসন ডিজিজ হয়, হ্যাঁ। এখন কথা হলো ভাইয়া, তোমাকে তো পরীক্ষা এটা দিবে না, তো একটা সিএলডি পেশেন্টের অ্যাবডোমেনের লিভার আমি বলি দেখারও দরকার নাই, ঠিক আছে। কারণ এটা বলে তুমি একটা প্যাচে পড়বা, এই প্যাচ থেকে বের সবাই হইতে পারবা না। ওকে, আচ্ছা, এখন আসো আমরা প্রোফর্মাতে দেখি। প্রোফর্মাতে কি পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট সবার আগে, তারপরে পার্ট গুলো আছে। এখন পার্ট গুলো মোটামুটি তোমরা সবাই জানো, স্লাইডটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো এটা স্লাইডে দেখি নিও কোন পার্টের পরে কি, অথবা আব্দুল্লাহ স্যার বই লেখা আছে। মেডিসিনের ক্ষেত্রে একটা প্রোফর্মা যেটা ফলো করে 3টা P, তারপরে মাফতোসা, আব্দুল্লাহ স্যার লঙ্কেসে বই দেখবা যে ফরম্যাটটা লেখা, ফরম্যাটটা দেখিনি। আচ্ছা, ওটা নিয়ে আমি বেশি কথা বলবো না। তোমরা যে জায়গাতে আটকাও সেটা কি, সেটা হলো পুরো লং কেসের, এন্টায়ার লং কেসের দ্য জুয়েল অফ দ্য এন্টায়ার লং কেস, এটাকে বলা হয় পার্টস অফ প্রেজেন্টিং ইলনেস, ঠিক আছে। তুমি যদি পুরো কেসের মধ্যে তুমি যদি কিচ্ছু না লেখো, পুরো কেসের মধ্যে তুমি যদি সাপোজ কিচ্ছু না লেখো, তুমি পার্টস অফ প্রেজেন্টিং ইলনেসটা খুব সুন্দরভাবে লেখো, স্যার তোমাকে বকা দিবে যে তোমার পারফর্মা ইনকমপ্লিট, বাট স্টিল দেন এগেইন তুমি পাস করে আসবে, ঠিক আছে। আমাদের আগের ব্যাচে যে ফার্স্ট গার্ল যে আপুটা ছিলেন, মানে উনি 4 প্রফেই ফার্স্ট হওয়া, ঠিক আছে। তো চিন্তা করো 4 প্রফে ফার্স্ট হওয়া একটা মানুষ,
উনি ফাইনাল প্রফে একটা সাবজেক্টে লং কেস অর্ধেক লিখে গেছিল, ঠিক আছে। তো আপুকে কিন্তু মার্সি করা হয়েছে, কারণ রোল 1 ছিল, রোল 1 অবভিয়াসলি টাইম পায় না, বাট হার পার্টস অফ প্রেজেন্টিং ইলনেস এন্ড হার প্রেজেন্টেশন ওয়াজ লাইক স্পট অন, ঠিক আছে। তো তোমার দ্য এন্টায়ার লং কেসে জুয়েল বলা হয় এই পার্টস অফ প্রেজেন্টিং ইলনেস, এইটাতে তোমাকে সবচেয়ে 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 বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই পার্টস অফ প্রেজেন্টিং ইলনেস এর মধ্যে টোটাল 4টা পয়েন্ট আছে, ঠিক আছে। প্রথম কথা হলো তুমি সিমটমটাকে অ্যানালাইসিস করবা, সেকেন্ড কথা হলো ইনকোয়ারি অ্যাবাউট দ্য কার্ডিনাল সিমটমস, তারপরে এক্সক্লুড মেজর ডিফারেন্সিয়ালস, 4 নাম্বার হলো পেশেন্টস কোমরবিড কন্ডিশনস, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আমরা একটু কথা বলি যে এটা কিভাবে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, সাপোজ তোমার লং কেস দিল সিএলডি, ঠিক আছে, তুমি পাইছো সিএলডি। তো মাথায় রাখবা সিএলডি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে, সিএলডি পেশেন্ট প্রেজেন্ট করে কি নিয়ে, জেনারেলাইজড সোয়েলিং নিয়ে, রাইট, জেনারেলাইজড সোয়েলিং অথবা শুধু অ্যাবডোমিনাল সোয়েলিং, ঠিক আছে। আচ্ছা, তো একটা জেনারেলাইজড সোয়েলিং অথবা অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করে, তাহলে খেয়াল করো এই সিএলডি ডিফারেন্সিয়ালস কি হবে। ডিফারেন্সিয়ালস অবভিয়াসলি এমন দুইটা ডিজিজ যেগুলোতে অ্যানাসার্কা থাকে, তাহলে কোন কোন ডিজিজে অ্যানাসার্কা থাকে, একটা হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার মানে হার্ট ফেলিয়ার, আরেকটা হলো নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। তো তুমি যখনই ডিজিজ নিয়ে কথা বলতেছো বা চিন্তা করতেছো, তুমি একই সাথে তুমি ডিফারেন্সিয়ালস কিন্তু মাথায় ঢুকাই ফেলছো যে ভাই আমার ডিফারেন্সিয়ালস এই জিনিসগুলো হবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, তোমাদের ওই মেডিসিনের লং কেসে অ্যাটলিস্ট কোনো বইয়ে ওরকম ভালো নাই, তো একটু লং কেসটা মানে এখন থেকে পারলে একটু সাজায় ফেলবা যে কোন ইয়েতে তুমি কি চিন্তা করবা। সাপোজ টিবি, ঠিক আছে, একটা পেশেন্টের টিবি, তোমরা এখানে কেউ বলতে পারবা যে টিবি পেশেন্টের সাপোজ প্লুরাল টিউবারকুলার প্লুরাল ইফিউশন, হ্যাঁ, একটা পেশেন্ট টিউবারকুলার প্লুরাল ইফিউশন পাইলা, সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়ালস কি হবে, আর শুধু টিবি পাইলা সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়ালস কি হবে, কারো কোনো আইডিয়া আছে বা কেউ বলতে পারবা? এখানে অনেকজনই প্রেজেন্ট আছো, ধরো টিউবারকুলার প্লুরাল ইফিউশন, ঠিক আছে, তুমি লং কেসে ডায়াগনোসিস লিখতেছো টিউবারকুলার প্লুরাল ইফিউশন, তোমার ডিফারেন্সিয়ালস কি হবে, অথবা শুধু টিবি সেক্ষেত্রে ডিফারেন্সিয়ালস কি হবে, কার কোনো আইডিয়া? ওকে, ঠিক আছে, তাহলে আমি বলে দিই। সাপোজ চ্যাটে লিখছে একজন, আচ্ছা টিবির গুড প্লুরাল প্যারানিউমোনিক ইফিউশন, আর কিছু? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে। ফাইনাল প্রফে ফাইনাল প্রফে তুমি ধরো টিবি টিবি তো কমনলি পাবা, রাইট? আচ্ছা, শুধু টিবি নিয়ে কি কেউ হাসপাতালে ভর্তি হয়? অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি নো। হ্যাঁ, কেন নো? কারণ টিবির পেশেন্ট দেখবা কাশতেছে কাশতেছে সাফার করতেই থাকে, তো ইউজুয়ালি মানে শুধু টিবি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, ইটস এ ভেরি টাফ থিং, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, ধরো আমার টিবি আছে, তো অনেকদিন ধরে আমার একটা লো গ্রেড ফিভার হয়, আমার কফ হয়, বাট আই ডোন্ট বদার, কাশি এসে তো কি হচ্ছে, লো গ্রেড ফিভার হয়েছে তো কি হচ্ছে। হঠাৎ করে একটা সার্টেন টাইমে আমার কি হলো যে তুমি দেখলা যে হঠাৎ করে আমার শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করলো, ঠিক আছে, আমার শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করলো। ওকে, তাহলে এই শর্টনেস অফ ব্রেথটা নিয়ে আমি হাসপাতালে ভর্তি হব। কেন শর্টনেস অফ ব্রেথ নিয়ে আমি হাসপাতালে ভর্তি হবো? কারণ আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন ইটস প্রবলেম্যাটিক থিং ফর। তাহলে এখন বলতে পারবো যে শর্টনেস অফ ব্রেথটা কেন ডেভেলপ করলো হঠাৎ করে, বা টিবির পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ কেন ডেভেলপ করে? খুব সিম্পল অ্যান্সার আছে, হ্যাঁ। তো এই যে লাংসের মধ্যে পেশেন্ট ভালো ছিল ভালো ছিল ভালো ছিল, হঠাৎ করে যখন প্লুরাল ইফিউশনটা হয় তখন লাংসটা ছোট হয়ে যায়, ঠিক আছে। ইয়েস, ইফিউশন, হ্যাঁ। তো যখন ইফিউশনটা হয় পেশেন্ট মানে লাংসটা ছোট হয়ে যায়, ঠিক আছে। লাংস যখন ছোট হয়ে যায় তখন এক লাংস তো মানে তার ফুল ক্যাপাসিটিতে এক্সপ্যান্ড করতেছে না, দেন ইউ ডেভেলপ শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে। এবং এটার জন্যই পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়। তাহলে যেই জায়গায় শর্টনেস অফ ব্রেথ নিয়ে পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে তুমি চেস্টে ক্লিন কাট ইয়ে পাচ্ছ, চেস্টে তুমি ক্লিন কাট প্লুরাল ইফিউশনের ফাইন্ডিং পাচ্ছ, তখন তোমার ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে টিউবারকুলার প্লুরাল ইফিউশন, ঠিক আছে। তোমার ডায়াগনোসিসই বলবা টিউবারকুলার প্লুরাল ইফিউশন। ডিফারেন্সিয়ালস কি হবে? তোমার ডিফারেন্সিয়ালস হবে যে প্লুরাল ইফিউশন ডিউ টু, এক নম্বরে বলবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 2 নম্বরে বলবা প্যারানিউমোনিক ইফিউশন।
ওকে, আচ্ছা তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর প্যারানিউরিক ডিফিউশন এটা নিয়ে তুমি সাধারণত বলবা, ঠিক আছে, যে তোমার প্রলিফিউশনে মানে ডিফারেন্সিয়ালস হিসেবে। আচ্ছা এখন সাপোজ একটা পেশেন্টের মানে মোটামুটি কনসাস একটা পেশেন্ট, তার ওয়েট লস হচ্ছে, লং একটা কফের হিস্ট্রি, বাবা আপনি ভর্তি হচ্ছেন কেন, আমার কাশি ভালো হয় না। ও আচ্ছা, তো কতদিনের কাশি ভালো হয় না বাবা? বললো যে বাবা আমার 9 মাস ধরে কাশি, ঠিক আছে, আমার 9 মাস ধরে কাশি, 9 মাস ধরে কাশি, বাট আমার ভালো হয় না। এক্ষেত্রে ডিফারেন্সিয়ালস কি দিবা বলো তো? 9 মাসের কাশি ভালো হয় না, ঠিক আছে, ডায়াগনোসিস তুমি দেখলা যে পেশেন্ট ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে, নাইট সোয়েট আছে, ঠিক আছে, তুমি বুঝতেছো যে হ্যাঁ ভাই আই এম ডিলিং উইথ টিবি, অনলি টিবি, সাথে প্রলিফিউশনের কোনো কথাবার্তা নাই। সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিস কি হবে? মানে ডায়াগনোসিস তো টিবি বা টিউবারকুলোসিস। আর আমি ডিফারেন্সিয়ালস কি দিব বলো তো? আচ্ছা ঠিক আছে, ওকে, দুইজন লিখছো, যা লিখছো ভালো, সমস্যা নাই। আচ্ছা এখন একটা জিনিস দেখো, ফাইনাল প্রফে মেইনলি টেস্ট করা হয় যে তোমরা অ্যাজ আ ক্লিনিশিয়ান হাউ ইউ আর থিঙ্কিং। ঠিক আছে, তুমি আমাকে একটা জিনিস বলো, 9 মাস ধরে একটা পেশেন্টের কাশি হচ্ছে, এটা যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমার জন্য হইতো পেশেন্টের বেঁচে থাকার কথা না, ঠিক আছে। তো 9 মাসের কাশির হিস্ট্রি ডিফারেন্সিয়ালসে কোনোদিন ব্রঙ্কিয়াল কার্সিনোমা দেওয়া যাবে না, ঠিক আছে। তো এখন প্রবলেম হলো যে তোমরা বলতে পারো যে ভাই আমি সিনপসিসে পড়ছি যে টিবির ডিফারেন্সিয়াল ছিল ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তুমি বলতে পারো ভাই আমি অমুক বইয়ে পড়ছি তমুক বইয়ে পড়ছি। তুমি চিন্তা করো তোমার বিবেক, মানে বিবেক না, তোমার তোমার এতদিনের বুদ্ধি কি বলে, ঠিক আছে। মানে ফাইনাল প্রফে লং কেস গুলো খুবই লজিক্যাল ওয়েতে তোমাকে সামনে আগাইতে হবে, ঠিক আছে। এতদিনে বইয়ে যা পড়ছো সব ভুলে যাও, তুমি যা চিন্তা করবা, হাউ ইউ আর থিঙ্কিং অ্যাজ আ ক্লিনিশিয়ান, এটাই তুমি পুট ফরওয়ার্ড করবা। 9 মাসের কাশির হিস্ট্রি ক্যান নট এন্ড ক্যান নেভার বি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে। তাহলে কথা হলো ভাই তাহলে আমি কি দিব? তাহলে এখন আসো সারা, তাহলে তোমাকে নেক্সট কোয়েশ্চেন হলো ক্রনিক কফের কিছু কারণ বলো তো। ক্রনিক কফ মানে কফ মোর দেন 6 উইকস, ঠিক আছে, কফ কফ মোর দেন 6 উইকস, এটার কিছু কারণ বলো। বাংলাদেশের পার্সপেক্টিভে 1 নম্বর কজ হলো টিবি, 2 নম্বরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, 3 নম্বরে সিওপিডি, 4 নম্বরে বলতে গেলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। তো তুমি যদি এটাকে তোমার ডায়াগনোসিস বানাও, এই দুটো হবে তোমার ডিফারেন্সিয়ালস, ঠিক আছে, এই দুটো হবে তোমার ডিফারেন্সিয়ালস, ওকে। আচ্ছা ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ, এটা এটা আসলে না রে, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ জিনিসটা পুরো ডিফারেন্ট, ঠিক আছে। এরকম মানে ইসকেমিক হার্ট ডিজিজ ইজ আ স্পেকট্রাম, এইটার আন্ডারে মানে ইউজুয়ালি পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ বা ক্রনিক কফ হয় না, ঠিক আছে। তোমাদের কারো যদি ধরো স্টেবল এনজাইনা থাকে, অনেকের দেখবা যে বাবা মার একটু হাঁটলে বুক ব্যথা করে, যেটা ইসকেমিক হার্ট ডিজিজ, এটাতে পেশেন্টের কাশি হয় না, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তুমি লজিক্যালি আগাবা, যেহেতু তুমি 9 মাসের কাশির হিস্ট্রি দিচ্ছ, তোমার ডিফারেন্সিয়াল ছিল ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি, ঠিক আছে, এইভাবে লজিক্যালি চিন্তা করবা, ওকে। আচ্ছা তাহলে এখন সিএলডি ডিফারেন্সিয়ালস আমি বলে দিলাম, সিএলডি তে কি হয়, অ্যানাসার্কা হয়। অ্যানাসার্কার ডিফারেন্সিয়ালস কি? ঠিক আছে, অ্যানাসার্কার ডিফারেন্সিয়ালস হলো তোমার হার্ট ফেলিয়ার বলতে পারো, নেফ্রোটিক সিনড্রোম বলতে পারো, এর বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে। ডাবল ট্রিপল দুইটা ডিফারেন্সিয়ালসই লাগবে, তিনটাই লাগবে, নো, ইভেন একটা ডিফারেন্সিয়ালস হইতে পারে। তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরো ক্রনিক কোলোসিস্টাইটিস, সার্জারিতে মোটামুটি ক্রনিক কোলোসিস্টাইটিস আর অবস্ট্রাকটিভ জন্ডিস, এই দুইটা দিয়ে তোমাদের পরীক্ষা 80% শেষ হয়ে যাবে, ঠিক আছে, এবং 80% যারা ফেল করবা এই দুইটা লং কেসের মধ্যেই ফেল করবা, ঠিক আছে। এবং আমার আমার পড়া মানে কোনো বই নাই যে এই দুইটা বইয়ে অ্যাটলিস্ট এই দুইটা লং কেস খুব ভালোভাবে লেখা। ক্রনিক কোলোসিস্টাইটিস অবস্ট্রাকটিভ জন্ডিস, ক্রনিক কোলোসিস্টাইটিস এর ডিডি কি বলতো? ক্রনিক কোলোসিস্টাইটিস এর ডিফারেন্সিয়ালস অনেকে কোলেডোকোলিথিয়াসিস লেখে, ঠিক আছে, এটা কি রাইট অর রং? এই ক্রনিক কোলোসিস্টাইটিস এর ডিফারেন্সিয়ালস তুমি কি লিখতে পারবা কোলেডোকোলিথিয়াসিস? গুড, সাকিরা লিখছো পিউডি এন্ড প্যানক্রিয়াটিস, গুড, ঠিক আছে। এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো যে অনেকে কোলেসিস্টাইটিস এর ডিফারেন্সিয়ালস এ কোলেডোকোলিথিয়াসিস লেখে, বাট কোলেডোকোলিথিয়াসিস হওয়া মানে তো তোমার জন্ডিস থাকতে হবে। তো তোমার প্রেজেন্টিং ইলনেস মিলে না বা প্রেজেন্টিং সিমটম মিলে না, এমন এমন কোনো কিছু তুমি লিখতে পারবে না, ঠিক আছে। সো অবস্ট্রাকটিভ জন্ডিস যদি তোমার ডায়াগনোসিস হয়, তোমাকে ডিফারেন্সিয়ালস লিখতে হবে ধরো অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস, তোমাকে ডিফারেন্সিয়াল লিখতে হবে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিয়াম্পুলারি কার্সিনোমা, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু
কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়ালস সাজানোতে ইউ হ্যাভ টু বি লজিক্যাল, এবং তুমি যখন ডায়াগনোসিসটা করে ফেলবা এট দ্যাট মোমেন্ট তোমাকে ডিফারেন্সিয়ালস সাজায় ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রেজেন্টিং ইলনেসের কয়টা পার্ট আছে? 4টা পার্ট আছে। সিম্পটম অ্যানালাইসিস, এনকোয়ারি অ্যাবাউট দ্য কার্ডিনাল সিম্পটমস, এক্সক্লুড দ্য মেজর ডিফারেন্সিয়ালস, পেশেন্টের কোমরবিড কন্ডিশনস, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা আমি একটা লং কেসকে এখানে একটু আকারে আনছি। সিএলডিটা তোমরা মানে কমনলি, আমি ধরো ঢাকা মেডিকেলের পার্সপেক্টিভ বলতে গেলে, আমাদের যদি ঢাকা মেডিকেলের মেধাবী যদি এই 100 জন পরীক্ষার্থী বসে সিএলডি তে, মোটামুটি 80 জন সিএলডি ডায়াগনোসিস ভুল করে, ঠিক আছে? সিএলডি সবাই বলতে পারে, বাট সিএলডির ডায়াগনোসিস ভুল করে। তাহলে ডায়াগনোসিসটা কেন ভুল করে? ঠিক আছে, তুমি ধরো পরীক্ষায় সিএলডি পেলা, হুম, তোমার ডায়াগনোসিস কি হবে? তুমি কি ডায়াগনোসিসে শুধু সিএলডি লিখবা, সিএলডির সাথে কিছু লিখবা, নাকি অনলি ক্রনিক লিভার ডিজিজ উইল বি দ্য ডায়াগনোসিস, নাকি ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অথবা ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু উইলসনস ডিজিজ? ঠিক আছে, তুমি কি লিখবা একটু বলো তো? বা তোমাদের কাছ থেকে আইডিয়া নেই? মানে তুমি ধরো এখন তোমাকে পরীক্ষা দিতে বসাইলো, তুমি সিএলডি স্টিগমাটা পাচ্ছ, তুমি ডায়াগনোসিস কি লিখবা? এটা কি শুধু সিএলডি, সিএলডির সাথে কিছু আছে, হেপাটিক এনকেফালোপ্যাথি আছে, অন্য কি কোনো ব্যাপার স্যাপার আছে, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন লিখবা, কি লিখবা? বা সিএলডি ডিউ টু উইলসনস হেমাক্রোমাটোসিস পাইলা, বা হেপাটাইটিস বি এর জন্য সিএলডি হয়েছে, তুমি কি লিখবা? মানে আমি তোমাদের অ্যাটলিস্ট পয়েন্ট অফ ভিউটা শুনতে চাই। ওকে, কেউ কোনো কথা বলতেছে না, ঠিক আছে। তো যদি মানে সিএলডিটা আমার মনে হয় সবচেয়ে কেস তোমার, সবচেয়ে মুশফিক লিখছে। আচ্ছা, আচ্ছা মুশফিক, মানে ইটস গুড যে কেউ ব্রেভলি লিখছে। অন্য কেউ কিছু লিখবা? ওকে, তো সিএলডিটা আমার মনে হয় তোমরা যখন পড়ো বা তোমাদের যখন পড়ানো হয়, আই থিঙ্ক ইট ইজ দি মোস্ট ডিফিকাল্ট কেস পড়ানোর জন্য, ঠিক আছে? সিএলডি ইজ এ ডিজিজ? সিএলডি কি একটা ডিজিজ? অ্যান্সার হলো নো, ঠিক আছে? সিএলডি আমি যখন পড়তাম, আর আমার সবসময় সিএলডিটা একটু কনফিউশন লাগতো, বড় ছিল, কঠিনও ছিল। সো মনে রাখবা, আজকের পর থেকে জেনে রাখো, সিএলডি ইজ নট আ ডিজিজ। সিএলডি কি ভাইয়া? সিএলডি ইজ আ স্পেকট্রাম অফ ডিজিজ, ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ধরো আমি একজন সুস্থ সবল মানুষ, আমি একজন ওটি করতেছি, ওটি করতে যায় আমার শরীরে সামহাও হেপাটাইটিস বি ভাইরাস ঢুকলো, ঠিক আছে? আমার শরীরে সামহাও হেপাটাইটিস বি ভাইরাস ঢুকলো। ঢোকার পরে ঢোকার পরে আমি টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে ইয়েস, আমার এইচপিএসএজি আমার পজিটিভ, রাইট? আচ্ছা, আমি ধরো আজকে 7ই এপ্রিল, ঠিক আছে, 7/4 আমি পজিটিভ পাইলাম। আজকে থেকে 6 মাস পরে, দ্যাট মিনস 7/10/2023-এ আমি দেখলাম যে আমার এইচবিএসএজি ইজ স্টিল পজিটিভ। তাহলে একটা পেশেন্টের ভাইরাল মার্কার যদি 6 মাস ধরে পজিটিভ থাকে, তুমি এটাকে ডায়াগনোসিস বলবা সিএলডি, ঠিক আছে? ওই যে বললাম আমি 6 মাস পরে পজিটিভ পাইছি, তুমি আমার শরীরে সিএলডির একটা সিঙ্গেল স্টিগমাটা নাও পাইতে পারো, নাও পাইতে পারো, এবং দ্য চান্সেস আর তুমি পাবা না, ঠিক আছে? চান্সেস আর তুমি পাবা না। ওকে, তাহলে সিএলডি নিয়ে কোনো পেশেন্ট অ্যাটলিস্ট হাসপাতালে ভর্তি হয় না, এটা আজকে থেকে মাথায় ঢুকায় নাও, যে সিএলডি নিয়ে হাসপাতালে কোনো পেশেন্ট অ্যাটলিস্ট ভর্তি হয় না, রাইট? আচ্ছা, তাহলে তাহলে ভাই হয়টা কি? হয় হলো, এটা তোমার যখন সিএলডি হইলো, লিভারে ফাইব্রোসিস হওয়া শুরু করছে, এবং এই ফাইব্রোসিসের কারণে পার্ট অফ দ্য লিভার স্টার্টস ডাইং, রাইট? পার্টস অফ দ্য লিভার মানে নন ফাংশনিং হয়ে যাচ্ছে, হতে 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 একটা সার্টেন স্টেজে যায় যেখানে মোর দ্যান 80% অফ দ্য লিভার ইজ নন ফাংশনিং, এবং তখন তুমি সাইন সিমটম প্রডিউস করা শুরু করো, ঠিক আছে? লিভারে যখন ফাইব্রোসিস হওয়া শুরু করে, সবার আগে এই পোর্টাল ভেইনে চাপ খায়। পোর্টাল ভেইনে চাপ খেলে পোর্টাল ভেইন ঠিক মতো এন্টার করতে পারে না, এমটি হতে পারে না, তো পোর্টাল ভেইনের মধ্যে প্রেসার খুব বেড়ে যায়, তো ফ্লুইড লিক করে ইনটু দ্য অ্যাবডোমেন। তাহলে সিএলডির ফার্স্ট কথা হলো পেশেন্টের অ্যাসাইটিস হবে, এবং পেশেন্ট যদি আরো প্রোগ্রেসিভলি সিএলডি হতে থাকে লিভারের মেটাবলিক ফাংশন যখন হ্যাম্পার হয়, পেশেন্ট জন্ডিস ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে আজকের পর থেকে জেনে রাখো, সিএলডি নিয়ে কোনো পেশেন্ট অ্যাটলিস্ট হাসপাতালে ভর্তি হয় না। আমার যে সিএলডি হইলো, আমার এটা 20 বছর চলে যাবে, অথবা 15 থেকে 20 বছর চলে যাবে আমার প্রথম অ্যাসাইটিস ডেভেলপ করতে। তাহলে আইসোলেটেড সিএলডি নিয়ে কোনো পেশেন্ট
হাসপাতালে ভর্তি হয় না। তাহলে কি নিয়ে ভর্তি হয়? যেটা হয় সেটাকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিএলডি। ডিকম্পেনসেটেড থেকে পেশেন্ট আবার কম্পেনসেশনে যায়, আবার ডিকম্পেনসেশনে যায়, আবার কম্পেনসেশনে যায়, আবার ডিকম্পেনসেশনে যায়। এবং তুমি যদি এই প্রসেসটার মাঝে ইন্টারভিউ না করো, এই লিভারটা ইরিভার্সিবলি ফেল হয়ে পেশেন্ট মারা যাবে। ইটস ফলোড বাই ডেথ। তোমরা যত পেশেন্ট পাও হাসপাতালে লং কেস আকারে, ডায়াগনোসিস আজকের পর থেকে জেনে রাখো, ইট ইজ নট সিএলডি, ইট ইজ ডিকম্পেনসেটেড সিএলডি। ঠিক আছে। নেক্সট কথা হলো ভাইয়া, যে এই যে ডিকম্পেন্সেটেড সিএলডি বললা, এটার কজটাকে আমি উল্লেখ করবো? অ্যান্সার হলো না। এই যে মুশফিকটাও বলছো যে ভাইয়া সিএলডি ডিউ টু হেপাটাইটিস বি, এই হেপাটাইটিস বি এর কারণে হয়েছে না সি এর কারণে হয়েছে, কি কারণে হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইউনিট ইনভেস্টিগেশন টু ডায়াগনোস। তো তোমার হাতে তো পরীক্ষা ইনভেস্টিগেশন নাই, তো তুমি বলতে পারো না। ইভেন তোমার কাছে যদি ক্লিন কার্ড উইলসন ডিজিজের ফিচারও থাকে, তাও তুমি বলতে পারো না যে মানে সেরাম সেরোপ্লাজমিন না দেখে তুমি এটাকে বলতে পারো না। তোমার ডায়াগনোসিস সার্ট ডিকম্পেনসেটেড সিএলডি। নেক্সট কথা হলো ডিকম্পেনসেশনের ফিচার্স তুমি কি দেখলা? ডিকম্পেনসেশনের ফিচার্স হলো সিএলডি তে জেআইএ, হ্যাঁ, ডিপ জন্ডিস, সরি এটা হলো জেইএ, হ্যাঁ, এনকেফালোপ্যাথি, নেক্সট হলো অ্যাসাইটিস। ঠিক আছে, ইউজুয়ালি অ্যাসাইটিস সবার আগে আসে, ফলোড বাই ডিপ জন্ডিস, তারপরে এনকেফালোপ্যাথি। ঠিক আছে, এটা হলো একটা ডিজিজের ন্যাচারাল প্রোগ্রেশন। ঠিক আছে, তাহলে এইভাবে সাধারণত প্রেজেন্ট হয়। ওকে, আচ্ছা এখন এই তিনটার মধ্যে আমি বলছি অ্যাসাইটিস সবার প্রথমে আসে। ঠিক আছে, ধরো আমি কোনো কারণে ব্লাড নিলাম, ব্লাড ট্রান্সফিউশন নিলাম কারো, ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার পরে আমি চেক করি নাই, আমি জানিও না আমার এইচবিএসএজি পজিটিভ না নেগেটিভ, আমি জানি না, হ্যাঁ, বাট হঠাৎ করে ব্লাড নেওয়ার 20 বছর 30 বছর পরে আমি হঠাৎ করে দেখলাম যে আমার পেট ফোলা শুরু হয়েছে। ঠিক আছে, উইল আই বি ওয়ারিড অর নট? ইয়েস, আমি ওয়ারিড হব। তো আমি যখন ওয়ারিড হব, আমি কি করব? পেট ফোলা একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে আমি ডাক্তার দেখাবো, প্রথম ডাক্তার দেখাবো। কাকে দেখাবো? যদি গ্রামের রোগী হয়ে থাকে অবশ্যই সে একজন পল্লী চিকিৎসক দেখাবে। গ্রামে খুব ভালো দুইটা ওষুধ যেগুলো চলে, সেটা হলো ল্যাসিক্স চলে, স্পাইনোলকটেন এত চলে না, বাট ল্যাসিক্স ধুমায় চলে। ঠিক আছে, তো গ্রামে যে কোনো ফোলার বেস্ট চিকিৎসা হলো ল্যাসিক্স। তো গ্রামে কি করবে? ল্যাসিক্স দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো ল্যাসিক্স দিয়ে দেখবে যে ফোলাটা একটু কমে, তো পেশেন্টের সমস্যা নাই, সে কষ্ট করে ঢাকায় যাবে না, সে ল্যাসিক্স নিবে, মাসে একটা নিলেই হয়, বা 4 মাসে, সরি 2 মাসে একটা নিলে হয়, সে খুশি। ঠিক আছে, ল্যাসিক্স নিয়ে পেট ফোলা কমে, ফোলা আসে ল্যাসিক্স নেই কমে, ফোলা আসে ল্যাসিক্স নেই কমে। তারপরে সে হঠাৎ দেখলো জন্ডিস ডেভেলপ করছে। ঠিক আছে, জন্ডিস ডেভেলপ করছে, তো জন্ডিস ডেভেলপ করে সে ওয়ারিড হয়ে গেল। তো জন্ডিসের জন্য এমন হইতে পারে সে কবিরাজি দেখাইছে, হোমিওপ্যাথি খাইছে, আহ, অথবা সে ইয়েই নিচ্ছে, মানে আবার পল্লী চিকিৎসকের কাছেই গেছে, অথবা এইবার সে সুন্দর মতো জন্ডিস নিয়ে সে হাসপাতালে ভর্তি হতে পারে। রাইট, তাহলে দিস ইজ দ্য ন্যাচারাল প্রোগ্রেশন। পেশেন্ট কি নিয়ে আসছে? এমন হইতে পারে পেশেন্টের জন্ডিস নাই, পেশেন্ট শুধু এবং শুধুমাত্র অ্যাসিডিস নিয়ে আসছে, হইতেই পারে, বাট ইউজুয়ালি পেশেন্টরা জন্ডিস নিয়ে আসে, হাসপাতালে কয়েকদিন থাকার পরে জন্ডিসটা ভালো হয়ে যায়। ওকে, তাহলে সিএলডির প্রেজেন্টিং কমপ্লেইন কি হবে? প্রেজেন্টিং কমপ্লেইন হবে দুইটা। প্রথম কথা হলো, তুমি কোনটা আগে আসছে, অ্যাসিডিস আগে আসে নাকি তোমার জন্ডিস আগে আসে? অ্যাসিডিস আগে আসে। তাহলে ফার্স্ট কথা হলো পেশেন্টের অ্যাসাইটিস নিয়ে আসছে, তো তুমি কি বলবা? অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অথবা তুমি বলবো জেনারেলাইজ সোয়েলিং। সো প্রেজেন্টিং ইলনেস, ফার্স্ট কথা জেনারেলাইজ সোয়েলিং ফর দ্য লাস্ট 6 মান্থস, তারপরে ইয়েলোইশ কালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা ফর দ্য লাস্ট 2 মান্থস। ঠিক আছে, মাথায় রাখবা জন্ডিসের হিস্ট্রিটা হবে রিলেটিভলি শর্ট, কারণ জন্ডিস হওয়ার পরেই পেশেন্ট চলে আসে। ঠিক আছে, ওকে, তাহলে আসলা। তাহলে নেক্সট কথা হলো, এই যে ভাই আমি যে বললাম যে আমি দুইটা প্রেজেন্টিং কমপ্লেন্স তুমি আমাকে দিয়ে দিছো, যে প্রেজেন্টিং কমপ্লেন্স কি দিছো, যে একটা প্রেজেন্টিং কমপ্লেন্স বলছো যে ভাই আপনি অ্যাবডোমিনাল ডিস্টেনশনের কথা বলছেন, আহ, যে প্রথম কথা যে ভাই আপনি অ্যাবডোমিনাল ডিস্টেনশনের কথা বলছেন, অথবা ভাই আপনি জেনারেলাইজড সোয়েলিং এর কথা বলছেন, সেকেন্ডলি ভাই আপনি জন্ডিসের কথা বলছেন। এই দুটো হলো পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেইন, প্রেজেন্টিং ইলনেস। প্রেজেন্টিং ইলনেস কে তোমাদের আমি যখন বললাম যে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, এটা দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট ইজ সিম্পটম অ্যানালাইসিস। তাহলে পেশেন্ট যে দুইটা সিম্পটমের কথা বলবে, তুমি সেই দুইটাকে ইলাবোরেট করবা। কিভাবে ইলাবোরেট করবা? সাপোজ ভাই আমি কিছুই পারি না, কি করবা? অডিপ্যারা। ঠিক আছে, অডিপ্যারা, অনসেট, ডিউরেশন, ইন্টেন্সিটি, প্যারা হলো প্রোগ্রেশন,
এতে অ্যাসোসিয়েটেড ফিচার, আর তে রিলিভ বাই, ঠিক আছে, লাস্ট এতে অ্যাসোসিয়েটেড অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। ওকে, তাহলে এখন আসো এই অডিপ্যারা দিয়ে তুমি দুনিয়ায় যা আছে তুমি ইয়ে করে দিতে পারবা। আচ্ছা, তাহলে এখন দেখো, তুমি যখন জেনারেলাইজ সোয়েলিং এর কথা বলতেছো, জেনারেলাইজ সোয়েলিং কি এমন হয় যে পেশেন্ট একদিন ঘুম থেকে উঠে দেখে যে হঠাৎ করে তার পেট ফুলে গেছে, মানে প্রেজেন্ট তুমি যখন রোগীটাকে দেখবা পেট একদম ফোলা, তো হঠাৎ করে কি দেখে যে পেশেন্টের পেট একদম ফুলে গেছে? অ্যান্সার হলো না। তাহলে অনসেট কি? ইজ ইট গ্র্যাজুয়াল অনসেট নাকি সাডেন অনসেট? অবভিয়াসলি এটা গ্র্যাজুয়াল অনসেট, রাইট? প্রতিদিন আস্তে 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 করে বাড়ছে। নেক্সট কথা হলো ডিউরেশন। ডিউরেশন বলতে পেশেন্টের সকালে বেশি থাকে, রাতে বেশি থাকে, দিনের কোনো স্পেসিফিক টাইমে হয়? অ্যান্সার হলো নো। এই মানে অ্যাসাইটিস এর ক্ষেত্রে ডিউরেশন পয়েন্টটুকু বা জেনারেলাইজ সোয়েলিং এর ক্ষেত্রে এই ডিউরেশনের পয়েন্টটুকু অ্যাকচুয়ালি আসে না, ঠিক আছে? ইন্টেন্সিটি তুমি কি বলতে পারবা পানি মানে অনেক সিভিয়ার, লেস সিভিয়ার, মানে পেইন যেরকম আমরা বলি ভেরি সিভিয়ার, মডারেটলি সিভিয়ার, মাইল্ড পেইন, এরকম কি বলা যায়? বা ইন্টেন্সিটি বলা যায়? অ্যান্সার হলো না, কিন্তু আবার বলাও যায়, ঠিক আছে? কিরকম? মানে তুমি যদি বলো যে অ্যাবডোমেনটা একদম টেন্স, তাহলে তুমি বুঝাচ্ছ অনেক ইন্টেন্স। বাট সাধারণত এই জেনারেলাইজ সোয়েলিং এর ক্ষেত্রে ইন্টেন্সিটি পয়েন্টটা অ্যাকচুয়ালি আসে না, ঠিক? অ্যাকচুয়ালি পয়েন্টটা আসে না। আচ্ছা, প্রোগ্রেশন। প্রোগ্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি যখন জেনারেলাইজ সোয়েলিং বা অ্যানাসার্কা নিয়ে কথা বলতেছো, খেয়াল করো আমি ডিফারেন্সিয়ালস কি বলছি। ডিফারেন্সিয়ালস হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার এন্ড নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে পেশেন্টের এই যে জেনারেলাইজ সোয়েলিং শুরুটা হয় কোথা থেকে? পা থেকে। নেফ্রোটিক সিনড্রোমে কোথা থেকে শুরু হয়? ফেস থেকে, ঠিক আছে? তাহলে প্রোগ্রেশনে তুমি বলে দিবা যে পেশেন্ট কমপ্লেইনস অফ জেনারেলাইজ সোয়েলিং which was gradual in onset, it initiated বা it first appeared in the abdomen, then gradually involved the whole body. এই progression is a very important thing. এই একটা লাইন বলে দিয়ে তুমি বলে দিচ্ছ স্যারকে যে স্যার আমি সিএলই এর কথা চিন্তা করতেছি। আচ্ছা, এই যে জেনারেলাইজ সোয়েলিং, এটার সাথে কোনো অ্যাসোসিয়েটেড ফিচার থাকতে পারে, যেটা থাকবে সেটা বলবা, ইউজুয়ালি থাকে না, ঠিক আছে? রিলিফ পাই, কোনো কিছু করে কি পেশেন্টের অ্যাসাইটিস রিলিফ হয়? হ্যাঁ হয়। তুমি পেশেন্টকে জিজ্ঞেস করো বাবা হাসপাতালে আসার পরে আপনার পেট থেকে পানি বের করা হয়েছিল কিনা, ঠিক আছে? সে বলবে হ্যাঁ আমার পেট থেকে পানি বের করা হয়েছিল। কিছু ওষুধ খাইলেও সে বলবে যে হ্যাঁ আমার একটু ওষুধ খেলে ভালো লাগে, যেমন স্পাইনোলেক্টন খাইলে অনেকে কমে যায়, মানে পেইন মানে সোয়েলিংটা একটু কমে, ঠিক আছে? তো আমরা স্পাইনোলেক্টন দিই। তুমি রিলিফ বাই বলবা যে মানে ইট ওয়াজ রিলিভ বাই ইনসার্টিং এ নিডল এন্ড ড্রেনিং দ্য ফ্লুইড, অথবা ইট ওয়াজ পার্শিয়ালি রিলিভ বাই টেকিং মেডিকেশন। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কি অ্যাসাইটিস এর কোনো আছে মানে সিএলডি তে? অ্যান্সার হলো না। মানে থিওরিটিক্যালি স্পিকিং প্রোটিন লোড বাড়লে অ্যাসাইটিসটা বেশি হওয়ার কথা, কিন্তু এটা আসলে ওইরকম ভাবে হয় না, ঠিক আছে? তাহলে এই ডিজিজের ক্ষেত্রে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর নাই, ঠিক আছে? তাহলে দেখো অডিপ্যারার সব পয়েন্ট কি এখানে তুমি বলা যায়? অ্যাকচুয়ালি অ্যান্সার হলো না। বাট যেগুলো বলা যায় আমি অতটুক বলেই আমি কিন্তু তোমাকে বুঝাই দিতে পারবো আমি সিএলডি নিয়ে চিন্তা করতেছি। তাহলে আমি খেয়াল করো, according to the statement of the patient, he was reasonably well at the days but 6 months back. Then he developed gradual swelling of the whole body, which first appeared in the abdomen and then involved the entire body. It had no associated diseases, but it was not associated with any other factor. It was partially relieved by taking medication. শেষ। তাহলে জেনারেলাইজ সোয়েলিং কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? জেনারেলাইজ সোয়েলিং আমি বলে দিলাম, এবং এই জেনারেলাইজ সোয়েলিং শুনে স্যারও বুঝবে ইউর ডিলিং উইথ সিএলডি। ওকে, আচ্ছা, নেক্সট কথা হলো পেশেন্ট আরেকটা কমপ্লেন করে, পেশেন্ট অলসো কমপ্লেইনস অফ জন্ডিস। পেশেন্ট অলসো কমপ্লেইনস অফ জন্ডিস। জন্ডিস তুমি লিখতে পারবে না, তুমি লিখবা যে পেশেন্ট অলসো কমপ্লেইনস অফ ইয়েলোইশ কালারেশন অফ স্কিন স্ক্লেরা। আচ্ছা, জন্ডিস বলার সাথে সাথে দুইটা শব্দ এটার সাথে জড়িত। তোমাকে বলতে হবে এটা কি প্রি হেপাটিক, হেপাটিক না পোস্ট হেপাটিক জন্ডিস, রাইট? যদি হেপাটিক জন্ডিস হয় তুমি কোনো স্পেসিফিক ফিচার পাবা না। পেল স্টুল, ডার্ক ইউরিন তুমি পাবা না। ওকে, পেল স্টুল, ডার্ক ইউরিন পাবা না। ইউরিনটা নর্মাল থাকে, কিন্তু অনেক সময় স্টুলটা একটু ডার্ক হইতে পারে যদি অনেক বেশি তোমার আনকনজুগেটেড বিলিরুবিন। হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড, কনজুগেটেড দুই রকমের বিলিরুবিনই বডিতে বাড়ে। তো এই আনকনজুগেটেড বিলিরুবিন যদি একটু বেশি হয় তখন অনেক সময় পেশেন্ট বলে যে স্টুলটা নর্মালের তুলনায় একটু ডার্কার, বাট ইউরিনে ইউজুয়ালি কোনো চেঞ্জ হয় না, রাইট? তাহলে জন্ডিস যখন বলতেছো তুমি এক লাইনে বলবা পেশেন্ট কমপ্লেইনস অফ yellowish coloration of skin sclera which was associated with অথবা which was not associated with
pale stool and dark urine. Pale stool and dark urine. The urine was normal in color, but patient complained of slight darkening of the stool, right? And there was no itching. এই একটা শব্দ বা এই একটা লাইন, হয়তো ছোট লাইন বা এই এক লাইন দিয়ে আমি বলে দিচ্ছি যে পেশেন্টের যে জন্ডিস হয়েছে এটা হেপাটিক জন্ডিস, আর কিছুই না। ঠিক আছে, তাহলে তোমার জন্ডিসের পার্টটুকু গেল। নেক্সট কথা হইলো, এই যে তুমি জন্ডিস নিয়ে কথা বলছো, তুমি পেশেন্টকে বা স্যারকে আন্দাজ দিচ্ছ যে স্যার আমি আই এম ডিলিং উইথ, বা স্যার আপনাকে আমি সিএলডির দিকে ধাবিত করছি। ঠিক আছে, তুমি যে তো তুমি বলে দিচ্ছ যে স্যার আমি পেশেন্টকে সিএলডির দিকে ধাবিত করছি। নেক্সট কথা হলো ইনকোয়ার অ্যাবাউট দ্য কার্ডিনাল সিমটমস। এই কার্ডিনাল সিমটমস কি? সিএলডির কিছু কার্ডিনাল ফিচার্স আছে, সিএলডি কিভাবে হয়। ঠিক আছে, অন্য সিস্টেমের ক্ষেত্রে কার্ডিনাল ফিচার কি? সাপোজ একটা পেশেন্ট ধরো নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের একটা পয়েন্ট হলো মোটর উইকনেস। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের আরো অনেক পয়েন্ট আছে, হেডেক একটা পয়েন্ট, কনভালশন একটা পয়েন্ট। তোমার ম্যাকলিওরে দেখবা প্রত্যেক সিস্টেমে লেখা আছে কার্ডিনাল কি কি কোয়েশ্চেন করতে হয় একটা সার্টেন সিমটমে। তো যেই সিস্টেমের রোগ তোমাকে সেই সিস্টেমের কোয়েশ্চেন করতে হবে। সিএলডির ক্ষেত্রে কার্ডিনাল সিমটমস কি? এই যে পেশেন্টের সিএলডিটা হয়েছে, হেপাটাইটিস বিটা আমি দেখতে চাই যে পেশেন্টের কোনো শেভিং এর হিস্ট্রি ছিল কিনা, কোনো ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি ছিল কিনা। থাকলে সুন্দর করে হিস্ট্রিতে বলে দিবা, কারণ হিস্ট্রিটা আরো বেশি সুন্দর হয়ে তুমি পেশেন্টকে ধাবিত করো যে ইয়েস স্যার আমি আমি সিএলডি নিয়েই কথা বলতেছি। নেক্সট আসে এক্সক্লুড মেজর ডিফারেন্সিয়ালস। ওকে, তো এক্সক্লুড মেজর ডিফারেন্সিয়ালস, তাহলে এখন খেয়াল করো সিএলডি ডিফারেন্সিয়ালস কি। অলরেডি আমরা বলে দিচ্ছি সিএলডি ডিফারেন্সিয়ালস দুইটা, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সাথে নেফ্রোটিক সিনড্রোম। তাহলে নেফ্রোটিক সিনড্রোম যে না, এটা আমি কিভাবে বুঝবো? নেফ্রোটিক সিনড্রোমে ইউরিনটা কিরকম হয়? ফ্রদি হয়। ঠিক আছে, আমি একটা পয়েন্ট বলছি যে সুয়েলিংটা শুরু হয় ফেসে, ওটা আমি অলরেডি গন। ফ্রদি ইউরিনের কথা থাকবে, মিকচুরেশনের প্রবলেমের কথা থাকবে। ঠিক আছে, ইভেন পেইন ডিউরিং মিকচুরেশন, এই কথা নেফ্রোটিক সিনড্রোমে থাকতে পারে। ঠিক আছে, এই কথাগুলো যে নাই, দিস ইজ ইম্পর্টেন্ট। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কিভাবে ডিফাইন হয়? পেশেন্টের অর্থোপনিয়া থাকে, প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া থাকে, ইসকেমিক হার্ট ডিজিজের একটা হিস্ট্রি থাকতে পারে, দ্যাট মিন্স ব্রেথলেসনেস অন এক্সারশন, এই কথাগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তোমাকে আনতে হবে, অবশ্যই আনতে হবে। তাহলে এই যে তোমরা যখন হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস লিখবা, তোমাকে এটা 4টা প্যারাতে তোমার বলতে হবে। ঠিক আছে, 4টা প্যারাতে। এটা আমি লিখছিলাম এই যে স্লাইডের জন্য, কিন্তু মানে আমি মুখেও তোমাদের বলছি, মুখেটাতে ফোকাস করে বেশি। দেখো পেশেন্টের জন্ডিসের কথা বললাম, জন্ডিস সরি জেনারেলাইজ সুয়েলিং এর কথা বললাম, যেটা প্রথম অ্যাপিয়ার করছে অ্যাবডোমেনে, দেন ফুল বডিতে ছড়াইছে। আর সাথে হলো পেশেন্টের ইয়েলোইশ কালারেশন, এটার সাথে কোনো ভমিটিং নাই, নজিয়া নাই। নজিয়া ভমিটিং কিসের ইন্ডিকেশন? হেপাটিক জন্ডিস। কারো যদি জন্ডিস হয়ে থাকে, সরি মানে ভাইরাল হেপাটাইটিস, কারো যদি ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে, মানে এ অথবা ই দিয়ে দেখবা যে প্রচন্ড বমি আসে। ঠিক আছে, আর বি আর সি তে এই ভমিটিং নজিয়া হিস্ট্রি থাকে না। কালার অফ স্টুল ওয়াজ ডার্ক এন্ড ইউরিন ওয়াজ নরমাল ইন কালার। ওকে, আচ্ছা, তারপরে দেখো কার্ডিনাল সিমটমের কোশ্চেন আমি করতে বলছি। দেখো এখানে একটা কথা আমি লিখছি, patient has no history of fever and abdominal pain, vomiting out of blood and back-tear stool, alter level of consciousness, alteration of sleep pattern. ঠিক আছে, the patient also had no history of transfusion of blood and blood products and no history of abdominal surgery previously. এই কথাগুলো কেন বলার উদ্দেশ্য? ফিভার এন্ড অ্যাবডোমিনাল পেইন নিয়ে এই প্রথম প্যারাটা হলো সিমটম অ্যানালাইসিস। প্রথম প্যারাটা কালো লাইন দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে ইনকোয়ার অ্যাবাউট দ্য কার্ডিনাল সিমটমস, পেশেন্টের ডিজিজ প্রোগ্রেশনের কি অবস্থা। ফিভার এন্ড অ্যাবডোমিনাল পেইন দিয়ে আমি বুঝাচ্ছি যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস এর কোনো হিস্ট্রি আছে কি না। ভমিটিং আউট অফ ব্লাড এন্ড ব্ল্যাকটার স্টুল দিয়ে আমি বুঝাচ্ছি পেশেন্টের মানে সিএলডির যত কমপ্লিকেশন, দ্যাট মিন্স রাপচার এসোফেজিয়াল ভ্যারিস, সেটার কথা আছে কি না। অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, অল্টারেশন অফ স্লিপ প্যাটার্ন দিয়ে বুঝাচ্ছি যে হেপাটিক এনকেফালোপ্যাথি আছে কি না। ঠিক আছে, এই এক কথা দিয়ে আমি অনেক কথা বুঝাই ফেলতেছি এবং স্যারও বুঝতেছে আমি শুধু রোগ না, আমি রোগের কমপ্লিকেশন নিয়েও চিন্তা করছি, পেশেন্টকে আস্ক করছি। ঠিক আছে, তাহলে দেখো ট্রান্সফিউশন অফ ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নেই, তাহলে তার সিএলডিটা হইলো কেমন? এটা একটা ইম্পর্টেন্ট কথা না? তাহলে সে লাস্ট ফিউ মান্থসে বডি হেয়ারও লুজ করতেছে এবং তার শেভিং এর ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে। এটা কেন? কারণ লিভার যেহেতু কাজ করতেছে না, বডিতে এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, যার কারণে গাইনোকোমেশিয়া হয়, টেস্টিস অ্যাট্রফি হয়। ঠিক আছে, সাথে পেশেন্টের বডি হেয়ার লস হয়। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা দেখো ইম্পর্টেন্ট। পেশেন্ট হ্যাড হিস্ট্রি অফ শেভিং ইন দ্য সালন and was unaware about using of disposable blade every time.
আপন কোয়ারি হি অলসো কমপ্লেইনড অফ লস অফ লিবিডো। ওকে, তাহলে এই লাইনটুকু, এই যে শেভিং করতো, আনঅ্যাওয়্যার ছিল, এটা তোমাকে মানে বুঝাই দিচ্ছে যে সিএলডির সোর্সটা কি। এমন হইতে পারে যে তুমি কোনো হিস্ট্রিতে কোনো সোর্স পাচ্ছ না, সাপোজ ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রিতে পাচ্ছ না, শেভিং এর হিস্ট্রি পাচ্ছ না, সেটাও তুমি উল্লেখ করবা যে নাই। বাট তুমি যে আস্ক করছো এটা ইম্পর্টেন্ট, কারণ তুমি ডিজিজ প্রোগ্রেশন নিয়ে তুমি কথা বলছো। ওকে, তাহলে দেখো আমি হিস্ট্রির পার্টটুকু আরেকটু তোমাদের বুঝাই দিই। তো আমরা বলছি যে যে কোনো লং কেসের কয়টা পার্ট থাকে, চারটা পয়েন্ট, চারটা পার্ট, রাইট? সিমটম অ্যানালাইসিস, এনকোয়ার অ্যাবাউট দ্য কার্ডিনাল সিমটমস, মানে তুমি তোমার ডিজিজটার কমপ্লিকেশন কি আছে, ওই রিলেটেড ওই সিস্টেমের আদার কোয়েশ্চেনিং গুলো তুমি করে ফেলবা। তারপরে 3 নম্বর পয়েন্ট হলো এক্সক্লুড মেজর ডিফারেন্সিয়ালস। তাহলে আমার হিস্ট্রিতে, আমি হিস্ট্রি সবসময় প্যারা প্যারাতে লিখতাম, তাহলে এটা হলো প্রথম প্যারা, 1 নম্বর পয়েন্ট সিমটম অ্যানালাইসিস। এটা হলো 2 নম্বর প্যারা, কার্ডিনাল সিমটম নিয়ে কথাবার্তা বলা। ঠিক আছে, এটা হলো 2 নম্বর, পুরোটা এটুকু হলো 2 নম্বর কার্ডিনাল। এইখানে আমি কি করছি, এটাতে আমি ডিফারেন্সিয়াল এক্সক্লুড করে দিছি, ব্রেথলেস অন এক্সারশন, রেস্ট অর ইন লাইং পজিশন। ঠিক আছে, এই লাইং পজিশনের ব্রেথলেসনেস কি কি ইন্ডিকেট করে, অর্থপনিয়া নাই, সাথে পিএনডিটা লেখা হয় না, এটা লেখা উচিত ছিল, and no history of sudden shortness of breath that wakes the patient from sleep। এই কথাটা বলা মানে তুমি পিএনডি কথা বলে দিচ্ছ। নো হিস্ট্রি অফ ফ্রদি ইউরিন আর পেইন ডিউরিং মিকচুরেশন, আমি নেফ্রোটিক সিনড্রোম আলাদা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্সিয়াল এক্সক্লুডেড। লাস্ট পয়েন্টটুকু দেখো, যে কোনো প্রেজেন্টিং ইলনেসের লাস্ট পয়েন্ট হলো পেশেন্টের কোমরবিড কন্ডিশন। কোমরবিড কন্ডিশন খুবই সিম্পল, পেশেন্টের বাওয়েল ব্লাডার হ্যাবিটের কথা বলবা, সাথে ডায়াবেটিক মানে নন ডায়াবেটিক, নর্মোটেন্সিভ, নন ডায়াবেটিক, নন অ্যাজমেটিক, নো হিস্ট্রি অফ টিবি কন্ট্যাক্ট, এগুলোর মধ্যে যা থাকে সেটা বলবা, এগুলো সব ক্ষেত্রে বলতে হয়। ঠিক আছে, তো দেখো পেশেন্টের হ্যাজ নো অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট এন্ড প্যাসেজ অফ মিউকাস উইথ অর উইদাউট ব্লাড এন্ড হিজ ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল। ঠিক আছে, বর্তমানে পেশেন্টের লস অফ অ্যাপেটাইট আছে, এন্ড এর জন্য এই কমপ্লেইন্স গুলো নিয়ে সে ডিএমসি চে আসলো। এবং এই যে হিজ নর্মোটেন্সি নন ডট, এটা অলওয়েজ 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 হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের লাস্ট লাইন হবে। ঠিক আছে, এটা তোমাকে বলতেই হবে, রাইট? তাহলে এই চারটা পয়েন্ট, এটা তোমাদের কখনোই পড়ানো হয় না, বাট মাথায় রেখে এই চারটা পয়েন্ট, চারটা প্যারা যেন তোমার হিস্ট্রিতে থাকে। তোমার হিস্ট্রিতে তুমি ডিফারেন্সিয়াল এক্সক্লুড করে দিবা, ওই সার্কেল কোয়েশ্চেনিং পর্যন্ত যাইতে মানে দেওয়ার কোনো সুযোগ রাখার দরকার নাই। যে আচ্ছা বাবা তোমার ডিফারেন্সিয়ালস কি, তখন তুমি চিন্তা করবা, গদ বাঁধা মানে মানে উল্টাপাল্টা ডিফারেন্সিয়ালস বলবা, তোমার হিস্ট্রিতে তুমি ডিফারেন্সিয়াল এক্সক্লুড করবা না, তাহলে হবে না। ঠিক আছে, বাকি পয়েন্টটুকু মানে ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড রাইট ফ্রম হিয়ার। ও স্লাইডার ইয়ে করা হয়নি, আচ্ছা আচ্ছা, স্লাইডের তো কিছু পার্ট ছিল আনলাম। ওকে, তো এরপরের পার্ট গুলো যে পাস্ট ইলনেস, পার্সোনাল হিস্ট্রি, এগুলো তুমি মানে তোমার ইচ্ছা মতো লিখে দিতে পারো, এগুলো কোনো স্যার আসলে গুতায় না। হিস্ট্রির পয়েন্টটুকু লেখা শেষ হলে তারপরে তোমরা আহ, ইয়ে বলবা, এক্সামিনেশন বলবা, জেনারেল এক্সামিনেশন আর সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনে ধরো যেই সিস্টেম সেটাকে তো ফোকাস করবা, বাট স্যাররা চায় ধরো কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, এগুলো তো একটু ফোকাস করতে। সাপোজ রেসপিরেটরি সিস্টেমে একটা লাইন লিখে দিবা যে ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার, মানে রেসপিরেটরি সিস্টেমে সুন্দর করে লিখবা যে রেসপিরেটরি রেট ওয়াজ এত, ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন। কার্ডিয়াক সিস্টেম এক্সামিনেশনে সুন্দর করে লিখবা যে apex beat was found at a position and both the heart sound was uh, first and second heart sound were heard in normal position with normal character। ঠিক আছে, এই জাস্ট সুন্দর সুন্দর just কথাগুলো বলে দিলে এনাফ। হিস এক্সামিনেশন লেখার পরে তুমি স্যালাইন ফিচারের পরে প্রভিশনাল ডায়াগনোসিস, তারপরে ইনভেস্টিগেশনের পরে সরি প্রভিশনাল এন্ড ডিফারেন্সিয়ালস, তারপরে ইনভেস্টিগেশন, তারপরে ফাইনাল ডায়াগনোসিস, তারপরে ম্যানেজমেন্ট যদি লিখতে পারো, টাইম পারমিট করে দেন ওই পর্যন্ত যেতে পারো। ঠিক আছে, বাট দ্য জুয়েল অফ দ্য লং কেস উড বি দ্য প্রেজেন্টিং ইলনেস। ঠিক আছে, আশা করি প্রেজেন্টিং এর ওই পার্টটুকু বুঝছো, যে চারটা ভাগে ভাগ করতে হয়, এই চারটা ভাগ যেন থাকে, এই চারটা ভাগ তোমাদের মানে মোরালেস সবার থাকে না, এই থাকা জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এতটুকুই আমাদের আজকে এটা নিয়ে কথা বলার ইয়ে ছিল আর কি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রফ রিলেটেড বা ইয়ে আমাকে বলতে পারো, নাহলে আমরা শেষ করবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে লং কেস রিলেটেড? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আই থিঙ্ক শেষ করতে পারি। আর নিউ ফিফথ ইয়ার যদি কেউ শুনে থাকো, হয়তো সামনে তোমাদের সার্জারির একটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ।
তো আমাদের গ্রুপে দেখতে পারো, হয়তো কয়েকদিনের মধ্যে পোস্ট দিব আমরা আর কি। তো ওইটা তোমরা দেখতে পারো, মানে হয়তো পুরো সার্জারি নিয়ে আমরা কথা বলার করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আচ্ছা।